খুব শীঘ্রই তোমাদের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর অফিসিয়াল নোটিফিকেশন জারি করবে, যেখানে তোমাদের অফিসিয়াল ডেট জানিয়ে দেবে কবে পরীক্ষা হবে। তো আশা করি তোমাদের এই সময়টার বেশি নেই, তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো এবং তোমরা প্রত্যেকটা জায়গা ভালো করে দেখে রাখো। তো দেখো আমরা আজকে শুরু করবো আবার তোমাদের জিএস এর পরের সেট। তো খুব ইম্পর্টেন্ট এই এমসি গুলো দেখো, প্রত্যেকটা পরীক্ষা এসছে এবং প্রত্যেকটা পরীক্ষার এই ইন্ডাস্ট্রির প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়। তো আমি কিছু কয়েকটা ইন্ডাস্ট্রি থেকে কিছু ইতিহাস থেকে প্রশ্ন করেছি আমি, তো সেগুলো দেখো। 1 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রধান তুলা বস্ত্র শিল্প কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? তাহলে ভারতের প্রধান যে তুলা বস্ত্র শিল্প কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, গুজরাট, উড়িষ্যা না কেরালা? তাহলে এখানে তোমার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, গুজরাট। গুজরাট কিন্তু সবচেয়ে বেশি তুলো চাষ হয়, মনে রাখবে। তাহলে গুজরাটে কিন্তু সবচেয়ে বেশি তুলো হয়, সবচেয়ে বেশি তুলো চাষ হয়, তুলো চাষ হয়, মনে থাকবে। এবং আরেকটা কথা তোমাদের প্রত্যেককে বলি যে এই যে তুলো চাষ, এই তুলো চাষের জন্য যে মাটি সব থেকে নির্ভরশীল হয় তার নাম কিন্তু ব্ল্যাক মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা। তাহলে পরীক্ষা যদি কখনো আসে যে তুলো চাষ কোন মৃত্তিকায় ভালো হয়, তাহলে আমরা বলবো কিসে ভালো? কৃষ্ণ মৃত্তিকা। তাহলে কৃষ্ণ মৃত্তিকায় সব থেকে ভালো কিন্তু তোমার তুলো চাষ হয়। ঠিক আছে তোমাদের? চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 2। ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? হাওড়া, শ্রীরামপুর, কলকাতা না দুর্গাপুর? তো দেখো এইখানে আমরা কি করবো, দেখো ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? হাওড়াতে না শ্রীরামপুরে না কলকাতা না দুর্গাপুর? তো দেখো আমরা বইতে পড়েছি আমরা যে ভারতের প্রথম পাটকল তৈরি হয় কলকাতার পাশে রিষড়া, কলকাতার রিষড়াতে। মোটামুটি তাহলে তাহলে কলকাতার রিষড়াতে তোমার প্রথম পাটকল তোমার কি হয়, স্থাপিত হয়। সালটা কত? 1855 সালে। কিন্তু 1855 সালে তোমার প্রথম কিন্তু এই পাটকল স্থাপিত হয়। তাহলে এখানে আমরা কি করব? তাহলে আপাতত আমরা কি করব, এখানে অপশন নাম্বার সি নেব, যেহেতু আমার রিষড়া নেই তাহলে আমরা কলকাতার কাছেই করব। ঠিক আছে, মনে থাকবে প্রত্যেকের। তাহলে কলকাতার নিয়ারেস্ট কলকাতার কাছে নিয়ারেস্ট রিষড়া হয়, সেই রিষড়াতে কিন্তু প্রথম পাটকল স্থাপিত হয়, তোমরা মনে রাখবে। কারণ তোমরা পরীক্ষায় এইটাই দেবে, কিন্তু এই রিষড়াই দেবে এবং 1855 সালটাই তোমাদের কিন্তু তুলে দেবে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 3। এনইপি মানে ন্যাশনাল এডুকেশন পলিসি। এই এনইপি 2020 অনুযায়ী কোন ভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে প্রাথমিক স্তরে? ইংরেজি ভাষা, হিন্দি ভাষা না তোমার মাতৃভাষা? আর কি কোনো আছে একটু দাঁড়াও দেখি একটু, আর অপশন দেখছি না আমি, যাই হোক 3টার মধ্যে দেখি আমি। তাহলে এনইপি 2020 অনুসারে কোন ভাষাকে গুরুত্ব দেওয়া হয়? অপশন নাম্বার সি হবে মাতৃভাষা। মাতৃভাষাকে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এরপর দেখি আমরা নাম্বার 4। ভারতের প্রথম ইস্পাত কারখানা স্থাপিত হয় কোথায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। ভারতের প্রথম ইস্পাত কারখানা কোথায় গঠিত হয়? জামশেদপুর, দুর্গাপুর, ভিলাই না রাউরকেলা? তাহলে অপশন হবে সঠিক তোমার জামশেদপুর। জামশেদপুরে প্রথম তোমার লৌহ ইস্পাত কলকারখানা গড়ে ওঠে এবং যে কোম্পানিটা গড়ে ওঠে তার নাম টিসকো। তার নাম মনে রাখবে টিসকো। টিসকোর ফুল ফর্ম কি? টাটা অ্যান্ড আয়রন স্টিল কোম্পানি। তাহলে জামশেদপুরে প্রথম যে ইস্পাত কলকারখানা গড়ে ওঠে তার নাম কিন্তু টিসকো, যার ফুল ফর্ম টাটা অ্যান্ড আয়রন স্টিল কোম্পানি। এবং
এই টিসকো তৈরি হয় তোমার কত সালে বলো তো? 1907 সালে। খুব ইম্পর্টেন্ট সালটা, কারণ তোমাদের বারবার সালটা পড়েছে প্রশ্নতে, যে টিসকো বা বলে ভারতের প্রথম লৌহ ও ইস্পাত কলকারখানা কত সালে গড়ে ওঠে? 1907 সালে। কোথায়? জামশেদপুরে। এবং দেখো এটাও মনে রাখবে যে এই যে টিসকো, এই টিসকো কিন্তু ভারতের সবচেয়ে বৃহত্তম লৌহ ও ইস্পাত কলকারখানা। তার ভারতের সবচেয়ে বৃহত্তম লৌহ ও ইস্পাত কলকারখানা। ক্লিয়ার প্রত্যেকের? আশা হয় সবার কমপ্লিট এটা বোঝা। এরপর দেখো গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? বাল গঙ্গাধর তিলক, গোপাল কৃষ্ণ গোখলে, লালা লাজপত রায়, না তোমার বিপিন চন্দ্র পাল? তাহলে গান্ধীজির রাজনৈতিক যে গুরু ছিলেন তিনি হলেন অপশন নাম্বার বি গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে হলেন তোমার গান্ধীজির রাজনৈতিক গুরু। 6 নম্বর দেখো জাতীয় শিক্ষানীতির লক্ষ্যটা কি ছিল? কেবল চাকরি দেওয়া, সার্বিক বিকাশ, পরীক্ষায় পাশ করানো, না তোমার নম্বর বৃদ্ধি করা? তাহলে জাতীয় শিক্ষানীতির মূল যে লক্ষ্য ছিল সেটি তোমার সার্বিক বিকাশ করা। সার্বিক বিকাশের জন্য কিন্তু তোমার এই জাতীয় শিক্ষানীতির লক্ষ্যটি মানে এই যে উদ্দেশ্য সেটা ছিল। আমি দেখো তোমাদের খুব শীঘ্রই ন্যাশনাল এডুকেশন পলিসি বা জাতীয় শিক্ষানীতির উপরে খুব শীঘ্রই একটা লম্বা ভিডিও আনতে চলেছি। তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে এবং দেখো তোমাদের পরীক্ষা দেখবে 100% ওর মধ্যে থেকেই কোনো না কোনো প্রশ্ন দেবে ওরা। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 7। ভারতের বৃহত্তম তেল শোধনাগার কোথায় অবস্থিত? তেল শোধনাগার কোথায় অবস্থিত? মুম্বাই, না জামনগর, না হলদিয়া, না তোমার বিশাখাপত্তনম? তাহলে সব থেকে বৃহত্তম তৈল শোধনাগার এখন বর্তমানে জামনগরে অবস্থিত ভারতের। এবং এই জামনগরটা মনে হবে কোথায় বলতো? গুজরাট। তাহলে এই জামনগরটা অবস্থিত তোমার গুজরাটে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। বেঙ্গল গেজেট প্রকাশ করেন কে? রাজা রামমোহন রায়, জেমস অগাস্টা শিকি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, না তোমার দাদাভাই নৌরোজি? তাহলে বেঙ্গল গ্যাজেট, এই বেঙ্গল গ্যাজেট প্রকাশ করেন কিন্তু অপশন নাম্বার বি হবে জেমস অগাস্টা শিকি। তোমাদের প্রচুর বার কিন্তু এই প্রশ্নটা বারবার দিয়েছে ঘুরিয়ে ঘুরিয়ে। তাহলে মনে থাকে প্রত্যেকের, বেঙ্গল গ্যাজেট কিন্তু জেমস অগাস্টা শিকি এটি তিনি কি করেন? প্রকাশ করেন। এবং দেখো এই বেঙ্গল গ্যাজেট যে তোমার পত্রিকা বা সংবাদপত্র, এটি তোমার প্রকাশ করা হয় 1780 সালে। 1780 সালে। এবং এটিই ছিল ভারতের প্রথম সংবাদপত্র। ভারতের প্রথম সংবাদপত্র। খুব পরীক্ষায় আসবে, বলবে পরীক্ষায় ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? বেঙ্গল গ্যাজেট। কত সালে প্রকাশিত হয়? 1780 সালে। কে করেন? জেমস অগাস্টাস হিকি। নেক্সট প্রশ্ন দেখো, নাম্বার 9। লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয় কত সালে? 1927 সালে, 1928 সালে, 1929 সালে, না 1931 সালে? তাহলে এখানে দেখো লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ। তাহলে এখান থেকে প্রশ্ন করা হবে কিন্তু যে কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ কিন্তু গৃহীত হয়? বলবো আমরা লাহোর অধিবেশনে। এবং সালটা কত? 1929 সাল। সালটা কত বলো? 1929 সাল। এবং মনে রাখবে এই সময় আইএনসি এর যে সভাপতি, সেই সভাপতি ছিলেন মনে রাখবে জওহরলাল নেহরু। প্রত্যেকটা তোমাদের কিন্তু বারবার প্রশ্ন এসছে। ওকে, বলবে পূর্ণ স্বরাজ কোন অধিবেশনে হয়? লাহোর অধিবেশন। লাহোর অধিবেশন কত সালে হয়? 1929 সাল। এই অধিবেশনে সভাপতিত্ব কে করেন? জওহরলাল নেহরু।
নাম্বার 10 দেখো, মনসবদারি প্রথা চালু করেন কে? বাবর, হুমায়ুন, আকবর না তোমার জাহাঙ্গীর? তাহলে এখানে দেখো তোমার এই যে মনসবদারি প্রথা এটি চালু করেন তোমার আকবর। খুব খুব ইম্পর্টেন্ট। তাহলে মনসবদারি প্রথা চালু করেন কে? আকবর। এবং তোমরা প্রত্যেকের সালটা মনে রাখবে কত? 1571 সাল। তাহলে 1571 সালে কিন্তু 71 সালে এটি প্রথম আকবর কিন্তু প্রথাটি চালু করেন আর কি। নেক্সট প্রশ্ন দেখো নাম্বার 11, ভারতীয় সংসদের উচ্চ কক্ষ কোনটি? উচ্চ কক্ষ একটা হয় আপার হাউস, একটা হয় লোয়ার হাউস। তাহলে আমাদের যে আমাদের যে পার্লামেন্ট, এই পার্লামেন্টে দুটো হাউস থাকে, একটা বলা হয় আপার হাউস, আপার হাউস একটা থাকে, আরেকটা মনে রাখবে লোয়ার হাউস, লোয়ার হাউস। তো আপার হাউস একে বলে কি বলতো? বাংলাতে বলা হয় রাজ্যসভা, বা ইংলিশে বলা হয় রাজ্যসভা, এবং এটাকে বলা হয় তোমার লোকসভা, লোকসভা। ওকে, তাহলে আপার হাউস বা রাজ্যসভা, লোয়ার হাউস বা লোকসভা, এবং দেখো এটাকে আরেকটা বলা হয় নিম্ন কক্ষ, বাংলাতে বলা হয় নিম্ন কক্ষ, নিম্ন কক্ষ, এবং কি বলা হয় উচ্চ কক্ষ, উচ্চ কক্ষ বলা একে। ঠিক আছে, তাহলে আমরা আপার হাউসকে উচ্চ কক্ষ বলবো, রাজ্যসভা বলবো, আর লোয়ার হাউসকে আমরা লোকসভা বলবো এবং নিম্ন কক্ষ বলবো। তাহলে এখানে দেখো উচ্চ কক্ষ কোনটি? তাহলে বলবো আমরা রাজ্যসভা। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর, রাজ্যসভা। অপশন সি হবে তোমার সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে আমরা নাম্বার 12, এনইপি বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী প্রাথমিক শিক্ষার বয়স সীমাটা কত আছে? 3 থেকে 6 বছর, 6 থেকে 10 বছর, 3 থেকে 8 বছর, না 8 থেকে 14 বছর? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি হবে 3 থেকে 8 বছর, 3 থেকে 8 বছর। ওকে, আমি আবারও বলছি তোমাদের, আমি খুব শীঘ্রই ন্যাশনাল এডুকেশন পলিসির উপর ভিডিও আনতে চলেছি, তোমরা অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরের প্রশ্ন দেখো নাম্বার 13, ভারত ছাড়ো আন্দোলনের সময় করেঙ্গে ইয়া মারেঙ্গে এই স্লোগানটি কে দেন? দেখো করেঙ্গে মারেঙ্গে মানে কি ডু অর ডাই। আমরা যদি ইংলিশে বলি ডু অর ডাই, করব অথবা মরব। তো এই যে শব্দটা বা যে স্লোগানটা কে দিয়েছিলেন? নেহরু, পাটেল, গান্ধীজি না চন্দ্রশেখর আজাদ? অবশ্যই কিন্তু উত্তর হয়তো অপশন নাম্বার সি হবে গান্ধীজি, অপশন নাম্বার সি হবে গান্ধীজি। এবং যদি প্রশ্ন করা হয় যে এই যে স্লোগানটি তিনি কোন সময় অর্থাৎ কোন আন্দোলনের সময় দেন, অবশ্যই দেখো দিয়েছে এখানে ভারত ছাড়ো আন্দোলনের সময়। অপশন তোমাকে দেখো, তোমাকে প্রশ্নে অর্থাৎ প্রশ্নে দেখো উত্তর দিয়েছে দেখো ভারত ছাড়ো আন্দোলনের সময়। গান্ধীজিকে মহাত্মা উপাধি কে দেন? তিলক, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বোস না তোমার গোখলে? মহাত্মা উপাধি দেন কিন্তু মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর দেন এই উপাধিটি। এবং গান্ধীজিকে সুভাষচন্দ্র বোস যে উপাধি দেন সেটি হলো কিন্তু মনে রাখবে রাষ্ট্রপিতা, রাষ্ট্রপিতা বলে তাকে উপাধি দেন। এবং অথবা আমরা বলবো রাষ্ট্রপিতা, বা বলবো আমরা ফাদার অফ নেশন বলা হয়, একে ফাদার অফ নেশন বলা হয়, ফাদার অফ আমরা নেশন বলবো। নাম্বার 15 দেখো, আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? টোডারমল, আবুল ফজল, মান সিং না তোমার বীরবল? তাহলে আকবরের যে রাজস্ব মন্ত্রী সেটা ছিল কিন্তু টোডারমল। অপশন নাম্বার এ হবে তোমার সঠিক, টোডারমল। নেক্সট প্রশ্ন দেখি আমরা নাম্বার 16, দিল্লি সুলতানাতের শেষ বংশ কোনটি? তাহলে প্রথম কোন বংশ দিয়ে শুরু হয় বলতো? প্রথম শুরু হয় তোমার দাস বংশ দিয়ে। দিল্লির প্রথম শুরু হয় তোমার দাস বংশ দিয়ে, দাস বংশ দিয়ে। এবং কত সালে শুরু হয়? 1206 সাল থেকে। তাহলে 1206 সাল থেকে শুরু হয় তোমার দাস বংশ। এবং এই দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বলো? কুতুবউদ্দিন আইবক। তো এটা আমার
প্রথম বংশ। শেষ বংশ কোনটি ছিল? তাহলে শেষ বংশ কি ছিল? খলজি বংশ, না তুঘলক বংশ, না লোদি বংশ, না সৈয়দ বংশ? তাহলে সঠিক উত্তর হয় তোমার লোদি বংশ। লোদি বংশ। তাহলে দাস বংশ প্রথম, শেষ ছিল তোমার লোদি বংশ। এই লোদি বংশ ধ্বংস হওয়ার পরেই সুলতানের শেষ হয়ে গেল আমার, অর্থাৎ সুলতান যুগ শেষ হয়ে যাবে। সুলতান যুগ শেষ হওয়ার পরে আসবে আমার মুঘল সাম্রাজ্য বা মুঘল বংশ আসবে। নেক্সট দেখো নাম্বার 17, দেখো সংবিধানের 21 নম্বর ধারা খুবই খুবই ইম্পর্টেন্ট। 21 নম্বর ধারায় কি আছে? ধর্মীয় স্বাধীনতা, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা, সমতা, না শিক্ষার অধিকার? তাহলে 21 নম্বর যে অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদে আছে তোমার জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা দিয়ে বলা। জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে বলার কথা আছে কিন্তু 21 নম্বর ধারাতে। এরপর দেখো নাম্বার 18, দুর্গাপুর শিল্পাঞ্চল কোন নদীর তীরে অবস্থিত? দুর্গাপুর শিল্পাঞ্চল, দেখো এই যে দুর্গাপুর যদি পেয়ে যাও কখনো, এই দুর্গাপুর মানেই মনে রাখবে যে দামোদর ছাড়া কিছু নেই। দেখো দামোদর, ভাগীরথী, সুবর্ণরেখা, রূপনারায়ণ, তাহলে দুর্গাপুর মানেই আমরা কিন্তু দামোদরের তীরে বসে দেবো টিক চিহ্ন। দুর্গাপুরে যা যা হবে সব কিন্তু তোমার দামোদর নদীর তীরেই অবস্থিত ম্যাক্সিমাম। ওকে, তাহলে আমরা উত্তর করব দামোদর নদী। নাম্বার 19 দেখো, ভারতের প্রথম পেট্রোলিয়াম শোধনাগার স্থাপিত হয় কোথায়? খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্নটি। প্রথম পেট্রোলিয়াম শোধনাগার কোথায় হয়? দেখো ডিগবয়, মুম্বাই, নুমালীগড়, না তোমার জামনগর? তাহলে সঠিক উত্তর হয় তোমার ডিগবয়তে। পরীক্ষায় বা তোমাদের বারবার বিভিন্ন এমসিকিউতে দিয়েছে তোমার যে ভারতের প্রথম পেট্রোলিয়াম শোধনাগার কোনটি? ডিগবয়। এবং এই ডিগবয়টা কোথায় বলো তো? আসামে, মনে রাখবে আসাম। তাহলে ডিগবয় কোথায়? আসামে অবস্থিত। এবং পরীক্ষায় এমনকি তোমাদের সালটাও দিয়েছে কিন্তু, যে কত সালে প্রথম পেট্রোলিয়াম শোধনাগার কি হয় স্থাপন করা হয়। সালটি হলো তোমার 1901 সালে। 1901 সালে কিন্তু এই প্রথম পেট্রোলিয়াম শোধনাগার স্থাপন করা হয়। এরপর দেখো নাম্বার 20 দেখো, গান্ধীজির আত্মজীবনী মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, এটি তোমার প্রথম প্রকাশিত হয় কোন ভাষাতে? ইংরেজিতে, গুজরাটিতে, হিন্দিতে, না বাংলায়? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, গুজরাটিতে। ঠিক আছে, তো এই হলো তোমাদের গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন